বজবজ যুদ্ধ হয় 1756 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর। পলাশির যুদ্ধ হয় তার প্রায় 6 মাস পরে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। এই 6 মাসের মধ্যে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, গোপন চুক্তি। পলাশি যুদ্ধের 3 সপ্তাহ আগে 1757 সালের 3রা জুন মির্জাফরের সঙ্গে ক্লাইভের এক গোপন চুক্তি হয়। পলাশি যুদ্ধের পর 30শে ডিসেম্বর ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এরপর ইতিহাস সবার জানা, কিন্তু পলাশি যুদ্ধের পূর্বে বজবজের যুদ্ধ 70 শ্রেণীর ধারায় ইতিহাসের গর্ভে তা সমাধিস্থ। সেদিন কি ঘটেছিল ভাগীরথীর তীরে বজবজ দুর্গে, যা আজও পাঠ্য বইয়ে স্থান পায়নি? 1756 সালের 9 এপ্রিলের প্রত্যুষে আলীবর্দী খাঁর মৃত্যু হয় এবং সিরাজ বাংলার মসনদে বসেন। তারপরের ইতিহাসটুকু সবার জানা। মৃত্যুর পূর্বে আলীবর্দী খাঁ সিরাজকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ইংরেজদের দুর্গ স্থাপন করতে বা সৈন্য সংগ্রহ করতে দিও না, তাহলে এদেশ আর তোমার থাকবে না। পার্কারের ট্রানজ্যাকশনস ইন ইন্ডিয়া, হলওয়েলের লেটার ফ্রম ফলতা প্রভৃতিতে এর উল্লেখ আছে। সিরাজ ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িত করলেন। ফলতায় গিয়ে তারা আশ্রয় নিল 1756 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। এখানে তারা 6 মাস কাটালো এবং জ্বরে তাদের 230 জনের মধ্যে প্রায় অর্ধেক মৃত্যুমুখে পতিত হলো। কলকাতার এই দুঃসংবাদ মাদ্রাজে গিয়ে পৌঁছালো। মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসন ও কর্নেল ক্লাইভ 5খানা যুদ্ধ জাহাজ নিয়ে ফলতা পৌঁছলেন 1756 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর। ফলতায় পৌঁছে ক্লাইভ কলকাতার গভর্নর মানিকচাঁদকে পত্র দিলেন। পরে ওয়াটসন সিরাজদৌলাকে এক পত্র পাঠালেন। তারা তাদের ক্ষতির জন্য নবাবের কাছে খেসারত দাবি করলেন, কিন্তু নবাব এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তার এক বৃহৎ বাহিনীকে কলকাতা রক্ষার জন্য প্রস্তুত হতেও আদেশ দিলেন। ওয়াটসন ও ক্লাইভ যুদ্ধাভিযানে 2200 জন সৈন্য ও যুদ্ধ জাহাজগুলোকে নিয়ে 27শে ডিসেম্বর 1756 সালে ফলতা ত্যাগ করলেন। কলকাতায় নবাবের সেনাপতি মানিকচাঁদও নিষ্ক্রিয় ছিলেন না। মানিকচাঁদ হুগলির ফৌজদারি সৈন্য নিয়ে টানা দুর্গের, বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের সন্নিকটে যেতে বললেন। টানা দুর্গ ও এপারের আলিগড় দুর্গের মাঝখানে নদীতে 2টো জাহাজ ইট বোঝাই করে ডুবিয়ে রাখতে আদেশ দিলেন ইংরেজদের যুদ্ধজাহাজের অগ্রগতিতে বাধা দেবার জন্য, কিন্তু কার্যত ইট বোঝাই জাহাজ আর ডোবানো হয়নি। মানিকচাঁদ নিজে 1500 অশ্বারোহী ও 2500 পদাতিক নিয়ে 28শে ডিসেম্বর 1756 সালে কলকাতা ছেড়ে বিকেলে বজবজে এসে পৌঁছলেন। মানিকচাঁদ এলেন হাতির পিঠে। এদিকে ইংরেজদের যুদ্ধজাহাজগুলি 27শে ডিসেম্বর ফলতা ত্যাগ করে 28শে ডিসেম্বর বজবজের 10 মাইল দক্ষিণে মায়াপুরে এলো। বর্তমানে বিড়লাপুরের সন্নিকটে নদীর তীরে ইংরেজদের সেই বারুদখানার নানান ভগ্নাবশেষ আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখানে ইংরেজ সৈন্যদের 892 জনের মধ্যে 500 জনকেও এবং সমগ্র সিপাহী বাহিনীকে তীরে নামানো হলো। তাদেরকে নিয়ে ক্লাইভ গেলেন স্থলপথে আর ওয়াটসন গেলেন জাহাজ নিয়ে নদীপথে। শত্রুপক্ষকে এড়াবার জন্য ক্লাইভ নদীর ধার ধরে মায়াপুর থেকে বজবজের দিকে এসেছিলেন স্থানীয় গাইডের সাহায্যে পায়ে হেঁটে। এই তথ্য সংগৃহীত হয়েছে ক্লাইভের লেখা পিক্ট সাহেবকে দেওয়া 1757 সালের 18ই জানুয়ারির এক পত্রে। বজবজ যুদ্ধের বিবরণ ওই পত্রে তিনি লেখেন, বিকেল 4টের সময় আমরা ময়দাপুর অর্থাৎ মায়াপুর ত্যাগ করি, কিন্তু বজবজ পৌঁছতে সকাল 8টা বেজে যায়। এই যুদ্ধাভিযান ও যুদ্ধের বিশদ বর্ণনা আছে ওর্মের বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রানজ্যাকশনস অব দ্য ব্রিটিশ নেশন ইন হিন্দুস্তান 2য় ভলিউমে। ওম ছিলেন তৎকালীন ইংরেজ ঐতিহাসিক ও কোম্পানির কলকাতা অফিসের কর্মচারী ও পরে মাদ্রাজ কাউন্সিলের সদস্য। 1760 সালে অবসর গ্রহণের পর বিলাতে বসে লেখেন, ক্লাইভের সৈন্যবাহিনীর মায়াপুর থেকে বজবজ আসার বিবরণ দিতে গিয়ে ওর্ম বলেছেন, সৈন্যবাহিনী যাতে কারো দৃষ্টিতে না পড়ে সেজন্য গাইডরা তাদের নিয়ে এগোতে লাগলো।
নদী থেকে দূরে দূরে এবং জনবসতিহীন স্থান দিয়ে যা ছিল ঝোপঝাড়পূর্ণ ও খাল নদীতে খণ্ডবিখণ্ড। ওই পথ অতিক্রম করা এবং 3টে গাড়ি ওর ওপর দিয়ে টেনে নিয়ে আসা এতই কষ্টকর ও হয়রানিপূর্ণ ছিল যে শত্রুপক্ষকে আঘাত আনার গোপন স্থানে পৌঁছতে পরদিন সূর্যোদয়ের পরও 1 ঘন্টা দেরি হয়ে গেল। এই দারুণ দুর্ভোগ এড়াবার জন্য ক্লাইভ চেয়েছিলেন সৈন্যদের নিয়ে মায়াপুরে না নেমে বজবজের কাছাকাছি কোনো স্থানে নামতে, কিন্তু ওয়াটসন রাজি হননি। ওয়াটসনের উদ্দেশ্য ছিল যে মুহূর্তে স্থলবাহিনী আচম্বিতে বজবজ দুর্গ আক্রমণ করবে, অমনি জাহাজ থেকে কামান দাগা হবে। 29শে ডিসেম্বর ক্লাইভ বজবজ এসে পৌঁছলেন। মানিকচাঁদ আগের দিনই এসেছিলেন। বজবজ পৌঁছে ক্লাইভ হঠাৎ দুর্গ আক্রমণ না করে একটা গভীর শুষ্ক পুষ্করিণী বা জলাশয়ের মধ্যে সৈন্য নিয়ে লুকিয়ে রাখলেন। এই জলাশয়ের সন্নিকটেই বজবজের যুদ্ধ হয়। ওম জলাশয় সম্বন্ধে লিখেছেন, একটা প্রকাণ্ড নিম্নভূমি যা বর্ষায় জলে ডুবে 10 ফুট গভীর একটা হ্রদে পরিণত হওয়ার মতো ছিল। এটা নদী থেকে 1 মাইল দূরে, বজবজিয়ার 1.5 মাইল উত্তর পূর্ব, এবং যে বড় রাস্তাটি এখান থেকে কলকাতা পর্যন্ত গেছে তার 1/2 মাইল পূর্বে। স্থানটি বর্তমানে এইচপি ও আইবিপি তেল কোম্পানির মাঝখানের জলাশয়টি। জলাশয়ে ইতস্তত বিক্ষিপ্ত বিশ্রামরত কেউ কেউ তন্দ্রাভিভূত সৈন্যদের নিয়ে ক্লাইভ অপেক্ষা করছেন। হঠাৎ 10টা নাগাদ জলাশয়ের পাশের বন জঙ্গল থেকে, বিশেষ করে পাশের গ্রামটার পূর্ব দিক থেকে গুলি ছুটে আসতে লাগলো। নবাব সৈন্যরা তেমন কোনো বাধা না পেয়ে জলাশয়ের পূর্ব দিকটা করায়ত্ত করে নিল। একজন ইংরেজ এনসাইন, পদাতিক বাহিনীর কমিশনড অফিসার ও কয়েকজন ইংরেজ সৈন্য নিহত হলো। কামান দুটো হাতছাড়া হয়ে নবাবের সৈন্যদের হাতে গিয়ে পড়ল, কিন্তু তারা কামান চালাতে জানতো না। ইতিমধ্যে কামান দুটো ইংরেজ সৈন্যদের আয়ত্তে এলো, কিন্তু নবাবের সৈন্যরা ক্রমে বিপর্যস্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যুদ্ধ করতে লাগলো। ইতিপূর্বে যুদ্ধ জাহাজগুলির 2খানা বজবজের মধ্যে এসে পৌঁছেছিল, প্রথমে কেন্ট ও পরে টাইগার। দুর্গ থেকে তাদের ওপরে কামানের গোলা এসে পড়ল। জাহাজ থেকে ইংরেজদের কামানের গোলায় শক্তি বৃদ্ধি হতে থাকলো। দুর্গের কামান ক্রমে নিস্তেজ ও পরে নিস্তব্ধ হলো। এমন সময় ক্যাপ্টেন কুট গোড়া সৈন্যদের নিয়ে জাহাজ থেকে অবতরণ করলেন। মানিকচাঁদ হাতির ওপরে হাওদায় বসে তিনি যুদ্ধ পরিচালনা করছিলেন। হঠাৎ কামানের একটা গোলা তার পাকড়ির পাশ দিয়ে ছুটে গেল। তিনি ভয়ে আঁতকে উঠলেন। মাহুতকে হাতির মুখ ফেরাতে বললেন, চললেন কলকাতার দিকে। সৈন্যরা রণে ভঙ্গ দিয়ে যে যেখানে পারল আত্মরক্ষার জন্য পালাতে লাগলো। বজবজ যুদ্ধ শেষ হলো। ওম এই যুদ্ধের বর্ণনাদানকালে এক স্থানে লিখেছেন, পদাতিক সৈন্যরা যখন গ্রামের ওপর, যেখানে ইংরেজ সৈন্যরা লুকিয়েছিল, গুলি ছুটতে আরম্ভ করলো, ঠিক সেই সময় অশ্বারোহী সৈন্যরা যদি জলাশয়ে অবস্থিত সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ত, তবে মুখপাতেই যুদ্ধের পরিসমাপ্তি করত। এটা অসম্ভব ছিল না। তাছাড়া এই যুদ্ধে ক্লাইভ সৈন্য সমাবেশ ও ব্যবস্থাপনার 2-1টি মারাত্মক ত্রুটির কথা কোনো সমালোচক বলেছেন। ক্যাপ্টেন ব্লুম তার হিস্ট্রি অব দ্য রাইজ অ্যান্ড প্রোগ্রেস অব দ্য ব্রিটিশ আর্মি বেঙ্গল আর্টিলারিতে বলেছেন, ক্লাইভ সৈন্যদের নিয়ে আত্মগোপনের যে স্থান নির্বাচন করেছিলেন, অর্থাৎ ওই জলাশয়টি, তা অবিজ্ঞর মতো হয়েছিল, কারণ তা ছিল শত্রুদের খুব সহজ আক্রমণের স্থান। পাঠকদের কৌতূহল নিবারণের জন্য বজবজ দুর্গটির সঠিক অবস্থান অনুসন্ধান করতে গিয়ে হাতে পাই ইম্পেরিয়াল গেজেটিয়ার অফ ইন্ডিয়া বেঙ্গল প্রথম ভলিউম 1909-তে বজবজ শীর্ষে লিখিত আছে যে দুর্গটি ক্লাইভ 1756 সালে সিরাজদৌলার সৈন্যদের হাত থেকে কেড়ে নিয়েছিলেন। তার ভগ্নাবশেষ এখনও দৃশ্যমান। এটা 1909 বা তার কাছাকাছি সময়ের অবস্থা। 24 পরগনার ডিস্ট্রিক্ট গেজেটিয়ার 1914 সালের ওই দুর্গ বিষয়ে এইরূপ লেখে, দুর্গটির যে ভগ্নাবশেষ আজও দেখা যায় তা হলো 2টি পরিখা, একটি ভিতরে, অন্যটি বাহিরে। পরিখা বলে কথিত। প্রথমটি আজও স্পষ্ট। বজবজ সাব রেজিস্ট্রেশন অফিসের পশ্চিম গায়ে বর্তমান দৃশ্যমান জলাশয়ের সঙ্গে মেশে। এই অফিস 1913 সালে বজবজে প্রথম খোলা হয়। এছাড়াও বজবজ মিউনিসিপ্যালিটির একটি পুরাতন ম্যাপ 1917 একবার দেখার সুযোগ হয়। তাতে গড় বলে উক্ত হয়েছে এমন একটি খাল দেখা যায়। বর্তমানে নদী তীরে যেখানে আইবিপি কোম্পানির শেড, অফিস ও পরে
রেলওয়ে সাইডিং প্রভৃতি অবস্থিত সেটা গড় বুঝিয়ে প্রস্তুত তা বোঝা যায়। যুদ্ধটা কত সময় ধরে চলেছিল তা জানা যায় জার্নাল অব দি এক্সপিডিশন টু বেঙ্গল 13ই অক্টোবর 1756 থেকে 18ই ফেব্রুয়ারি 1757-তে বর্ণিত আছে। যুদ্ধ চলে আধ ঘন্টার মতো। শত্রুপক্ষ ইংরেজদের হিসাবে হারায় 200 জনকে। প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তার বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ তাতে বজবজ যুদ্ধে মানিকচাঁদের আচরণ সম্বন্ধে লিখেছেন মানিকচাঁদের পাগড়ির পাশ দিয়ে একটি গুলি যাওয়ার শব্দে ভীত হয়ে তিনি পলায়ন করলেন। ইংরেজরা বজবজ দুর্গ ধ্বংস করল এবং বিনা যুদ্ধে কলকাতা অধিকার করল 2রা জানুয়ারি 1757। ইংরেজরা যে পূর্বেই ঘুষ দিয়ে মানিকচাঁদকে হাত করেছিল সে সম্বন্ধে কোনো সন্দেহই নেই। বজবজ যুদ্ধের পর 1792 খ্রিস্টাব্দ পর্যন্ত বজবজ দুর্গকে বজায় রাখা হয়। এদিকে ইংরেজরা সযত্নে সৈন্য ও কামান দিয়ে সজ্জিত রাখত। বস্তুত এই 35 বছর কাল বজবজ দুর্গ ইংরেজদের সমুদ্রমুখে প্রথম ও প্রধান সুরক্ষিত দুর্গ ছিল। তারপর দুর্গটি পরিত্যক্ত হয়। কেরি সাহেবের গুড ওল্ড ডেজ অব অনারেবল জন কোম্পানি ভলিউম 2 এক স্থানে লিখিত আছে 1793 ফেব্রুয়ারিতে বজবজ থেকে সমস্ত কামান ও রসদাদি কলকাতায় নিয়ে আসার আদেশ জারি হয় এবং তদবধি ওই দুর্গ আর কোনো সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়নি। ওই সালের 7ই মার্চের গেজেট থেকে জানা যায় যে এই দুর্গ পরিত্যাগ করার ও তাকে ভেঙে ফেলার সব ব্যবস্থা পাকা। ওপর থেকে আদেশ এলো ফোর্ট উইলিয়ামে কামান ও রসদসমূহ পাঠিয়ে দেওয়া হোক এবং গৃহাদীয় জমি যা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তা বোর্ড অব রেভিনিউকে হস্তান্তরিত করা হোক। 23শে মের গেজেটে এক বিজ্ঞাপন প্রকাশিত হয়, জমিগুলি আগামী 10ই জুন বিক্রিত হবে। তাই হলো। এইভাবেই বজবজ দুর্গ তার জীবনের ক্ষতবিক্ষত জয় পরাজয়ের সকল কাহিনী নিয়ে চিরতরে বজবজের বুক থেকে মুছে গেল, কিন্তু এখনও পর্যন্ত ইংরেজদের বারুদখানা মায়াপুরে রয়েছে। সরকার বিশেষ তৎপরতার সাথে পর্যটন দপ্তরের সাহায্যে কলকাতা মহানগরীর গোড়াপত্তনের সময়কালে ঐতিহাসিক ও রাজনৈতিক পট পরিবর্তনের কেন্দ্রবিন্দু হিসাবে স্বাধীনতার 75 বর্ষে এই স্থানটিকে ভারতবর্ষের ঐতিহাসিক স্থান বলে চিহ্নিত করুক। বজবজের যুদ্ধ আজ এক উপন্যাসের মতো অঞ্চলবাসী ও দেশবাসীর উপজীব্য হয়ে রইল, অথচ বইয়ে ঠাঁই পেল না। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।